রক্তের সম্বন্ধ। বলা হয়ে থাকে যে ভগবান এই পৃথিবীতে আমাদের আনবার সময় কিছু গুণ, কিছু ভালো জিনিস দিয়ে থাকেন। কাউকে সৌন্দর্য কম দিয়ে বুদ্ধি বেশি দিয়েছেন, কাউকে সৌন্দর্য দিয়েছেন তো বুদ্ধি দেননি, কারো দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন কিন্তু ওনার বাকি সব সেন্সেস মজবুত করে দিয়েছেন। কাউকে সবকিছু তো দিয়েছেন, সঙ্গে লালসাও জুড়ে দিয়েছেন। কাউকে খুব ভালো মানুষ তৈরি করেছেন আর তার সাথে দারিদ্রতা জুড়ে দিয়েছেন। কিন্তু মানুষ যা দিয়েছেন তারই মধ্যে থেকে নিজের খামতি মেটানোর চেষ্টা করেন। কিন্তু কখনো কখনো ভগবানের দান এতটাই কম হয় যে তাঁর দেওয়া সব ভালো দিকগুলো ওই ব্যক্তির কাছে কম মনে হয়। এটা আপনিও ভালো মতো জানেন আর আমিও। ও জন্ম থেকেই হিজড়ে। ডক্টর পুষ্পা, নিজের মুখ সামলে কথা বলুন। এ কি ধরনের কথা বলছেন আপনি? আমি মানছি যুবরাজ ছোটবেলা থেকে জেনেটিক ডিসঅর্ডারের শিকার, কিন্তু এটা ভুলে যাবেন না ও আমার ছেলে। ওই একটা ব্যাপার বাদ দিলে ও তো আর 5টা সাধারণ ছেলের মতোই। আর একজন মায়ের কাছে তার সন্তান সব থেকে প্রিয় হয়ে থাকে। আপনি তো একজন ডক্টর, তাই না? আপনি তো এমন অনেক বাচ্চাকে দেখেছেন যারা জন্ম থেকে কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছে, কেউ মানসিক ভাবে তো কেউ শারীরিক। কিন্তু তার মানে তো এই নয় যে কোনো মা সেই সন্তানকে ভুলে গেছে। ভগবান নিজের সৃষ্টি মানুষের মধ্যে বিভেদ করতে পারেন, কিন্তু একজন মা নিজের সন্তানকে কখনো আলাদা করে দেখেন না। যুবরাজ আমার একমাত্র ছেলে। ওর ভালোর জন্য আমি যেটা ভালো ভেবেছি সেটাই করেছি। ওর থেকে বড় আমার কাছে পৃথিবীতে না কেউ আছে না কেউ হবে। আপনি আপনার ছেলের ভালোর জন্য অনেক কিছু করলেন, কিন্তু ওর খামতিটা ভুলে গেলেন আপনি। ওই মেয়েটার সঙ্গে আপনি যা করলেন। ব্যাস ব্যাস, অনেকক্ষণ থেকে শুনছি। চিৎকার করে করে অনেক কিছু শুনিয়ে দিয়েছেন আমাদের। এরপর আর একটা কথাও আপনার মুখ থেকে শুনতে চাই না ডক্টর নিগম। যুবরাজ কি সেটা আমাদেরকে আপনার মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনাকে এটা মনে করিয়ে দেওয়া বেশি প্রয়োজন যে আপনি কতটা ভালো মানুষ আর কতটা সৎ। মনে করুন সেই দিনটার কথা যেদিন যুবরাজ জন্মেছিল আর আপনি ওর বার্থ সার্টিফিকেটে নরমাল চাইল্ড বলে সই করেছিলেন। আমাদের পরিবারকে আপনি কোনো দয়া করেননি। আমার দাদা সাহেব এই কাজের জন্য আপনাকে অনেক টাকা দিয়েছিল। আর দ্বিতীয়ত, আপনার ওই সাজানো গোছানো হসপিটাল, যার জন্য আপনাকে এই শহরের সবাই চেনে, যার জন্যই এই শহরে আপনার এত নাম ডাক প্রতিপত্তি, ওটা কার টাকায় দাঁড়িয়ে আছে সেটাও নিশ্চয়ই আপনাকে আর মনে করানোর দরকার নেই। সেই জন্য সত্যি মিথ্যে, ভালো খারাপ, এই সমস্ত কথাগুলো আপনি যদি না শেখাতে আসেন তাহলেই ভালো হয়। ন্যায় শব্দের প্রকৃত অর্থ আমাদের পরিবারের কাছে সেই দিনই শেষ হয়ে গেছিল, যেই দিন বিধাতা আমাদের যুবরাজের সাথে এত বড় একটা অন্যায় করেছিলেন। একটা কথা আপনি ভালো করে শুনে রাখুন, যুবরাজের খুশি এই পরিবারের একমাত্র উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য পূরণ করার জন্য এই পরিবার সবকিছু করতে পারে, আর সেটাই আমরা করেছি। অনেক বছর আগে এই রহস্যকে লুকিয়ে রাখার জন্য আপনি যা চেয়েছেন তাই দিয়েছি। এবার বলুন, আগামী দিনে চুপ করে থাকার জন্য আপনি আর কি চান আমাদের থেকে বলুন। কিন্তু আমার একটা কথা আপনি ভালো করে শুনে রাখুন, যেভাবে আপনি এত বছর চুপ করেছিলেন ঠিক সেইভাবে আগামী দিনেও আপনি কাউকে কিচ্ছু বলবেন না।
বুঝেছেন আপনি? বোধহয় আপনারা ঠিকই বলছেন। আমার হয়তো কোনো অধিকার নেই আপনাদের ভুলটা ধরিয়ে দেওয়ার। কারণ আমি নিজেই আমার প্রফেশনের সাথে বেইমানি করেছি। যুবরাজ ছোট থেকেই জেনেটিক ডিসঅর্ডারের পেশেন্ট ছিল। আমি ওকে নর্মাল বাচ্চা বলে মিথ্যে সার্টিফিকেট দিয়েছিলাম, আর তার পরিবর্তে আপনাদের কাছ থেকে অনেক টাকা চেয়েছি। আর আপনাদের সেই টাকাতেই এত বড় হাসপাতাল তৈরি করেছি। হ্যাঁ, আমি পাপ করেছি, স্বার্থপর আমি, কিন্তু স্বার্থ ছাড়াও আমার অল্প হলেও মানবতা ছিল। আমি যুবরাজের কখনো খারাপ চাইনি, কিন্তু আপনারা যেটা সন্ধ্যার সাথে করছেন সেটা খুবই খারাপ। একটা কথা মনে রাখবেন দাদা, একদিন আমার কর্মেরও হিসেব হবে আর আপনারও। আর ওই দিন টাকার নয়, মানবিকতারই জয় হবে। এক মিনিট ডক্টর, আমি আপনার ব্যাপারটা বুঝি, কিন্তু আপনিও আমাদের অসুবিধার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি এটাও জানেন যে বিয়ের কতদিন বাদে প্রভাবতীর গর্ভে সন্তান আসে, আর এই বাড়িতে যুবরাজ জাগিরদার বংশের এখন একমাত্র ওয়ারিশ। এই জন্যে ভগবান বিরূপ হওয়া সত্ত্বেও ওকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। ওকে আমরা কখনো এটা বুঝতে দিইনি যে অন্য সবার থেকে আলাদা, কিছু কমতি আছে ওর। কিন্তু বয়স আর বুদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে ও নিজেই অন্যদের সঙ্গে নিজের পার্থক্য বুঝতে শুরু করলো, আর এখান থেকে শুরু হলো আমাদের যত বিপত্তি। ধীরে ধীরে যুবরাজ হীনমন্যতায় ভুগতে শুরু করে। ওর ব্যবহার, ওর কথা বলার ঢং সব বদলাতে শুরু করে। নিজের খামতিটা বোঝার সঙ্গে সঙ্গে ও বাইরের লোকের সঙ্গে মেলামেশা করা, কথা বলা বন্ধ করে দিল। আর এমন মনে হতো যে ও নিজেই পালিয়ে বেড়াচ্ছে। আর গত 2 বছরে তো ওর ব্যবহারটা পাগলের মতো হয়ে উঠেছিল। ওর মনে ভয় ঢুকেছিল যে ওর সমবয়সী ওর সমস্ত বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু ওর হবে না। লোকজনে ওর খামতিতে জেনে যাবে, সবাই ওকে নিয়ে মজা করবে, হাসির খোরাক হবে ও। সিরিয়াসলি, ও একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল ডক্টর। তখন ভাগ্য ভালো ছিল যে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। আর ওই দিন আমরা সবাই যুবরাজের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। আমি আপনাকে দেওয়া আমার কথা ভাঙতে চাইনি ডক্টর, কিন্তু আমার ছেলের জীবন বাঁচানোর জন্য এই পদক্ষেপটা নিতেই হয়েছে। না হলে আমরা যুবরাজকে সত্যি সত্যি হারিয়ে ফেলতাম। আমার ছেলেটা মাসি তাড়াতাড়ি করো না, আমার স্কুলে দেরি হয়ে যাবে। হ্যাঁ মা, এই তো ব্যাস, এক্ষুনি লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি রোহিত বলছি। রোহিত, কেমন আছো? মাসি
হ্যাঁ আমি ভালো আছি। শ্রদ্ধা আছে, শ্রদ্ধার সঙ্গে কথা বলার ছিল। আচ্ছা, বউয়ের থেকে একদিনও দূরে থাকতে পারছো না? ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, তাই না? আচ্ছা, 1 মিনিট হোল্ড করো, ওকে ডাকছি। বাবা, আমার মনে হয় এখনো বাড়ির ব্যাপারে কিছু বলেনি দিদিদের। ওকে বলো বাজে সময় নষ্ট না করতে, যে কাজের জন্য ওকে পাঠানো হয়েছে সেটা করে ফিরে আসতে। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? দিদিদের সাথে কথা বলেছো? আরে তোমাকে তো কিছু জিজ্ঞাসা করছি। দলিলে সাইন করিয়েছো না করাওনি? না। হ্যাঁ, না? জানতাম আমি, ওদের সামনে তো তোমার মুখ দিয়ে কথা বেরোবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু এই কাজটা তোমাকে আমার জন্য করতেই হবে। তোমার বাবার ওই বাড়িটা যেটা আছে না, আমার নিজের নামে চাই ওটা, বুঝতে পেরেছো? শ্রদ্ধা, আমি কিছু বলছি তোমাকে, বলো কবে সাইন করাবে ওগুলো ওদের দিয়ে? কখনো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছো তুমি। ওই পেপারসগুলোতে না আমি সই করব, আর না আমার দিদি আর বোনেদের সই করতে দেব। আর হ্যাঁ, এরপর থেকে এই বিষয়ে কথা বলার জন্য ফোন করবে না। শ্রদ্ধা, তুমি হ্যালো? শ্রদ্ধা, হ্যালো? কি হলো? কি বললো? মাথা খারাপ হয়ে গেছে ওর, আমার মুখের ওপরে ফোন কেটে দিল। বলছে নিজেও সাইন করবে না, আর নিজে দিদিদের দিয়েও সাইন করাবে না। দেখো রোহিত, আমার মনে হয় এখানে বসে থেকে কোনো লাভ হবে না, তোমাকেই ওখানে যেতে হবে। আমি তো বলবো তোমার মাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, তখন শ্রদ্ধাকে রাজি হতেই হবে। ওই বাড়িটা আমাদের যে করেই হোক পেতেই হবে রোহিত। হ্যাঁ বাবা, কিন্তু আপনি ওর তেজটা একবার ওই দেখেছেন? তেজ ভাঙার ওষুধ আমাদের কাছে আছে। শ্রদ্ধা যখন বাড়ি ফিরবে তখন ওকে শিক্ষা দেওয়াটা কোনো অসুবিধা হবে না, কিন্তু এখন আমাদের ওই কাগজের ওপর ওদের সবার সই চাই, সেই ব্যাপারটা ভাবো। জানো সন্ধ্যা, আমি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম না, তো তোমার মতো এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো নিয়ে আমি ভয় পেয়ে যেতাম। তারপর আস্তে আস্তে কবে বাপের বাড়ি ভুলে গেলাম আর কবে এই বাড়ি আমার আপন হয়ে গেল বুঝতেই পারলাম না। তোমারও কিছুটা সময় দরকার। নাও, যুবরাজ এসে গেছে, এবার তোমরা দুজন বসে কথা বলো। আমি যাই। নিজের মুডটা এবার একটু ঠিক রাখ। মন্দিরের বিষয়টা নিয়ে একটু চিন্তিত ছিল ঠিকই, কিন্তু এখন আর কিছু করিস না প্লিজ। আই জাস্ট হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যুবরাজ, একটু হাসো তো, টেনশন ফ্রি, একদম টেনশন ফ্রি হয়ে ওর কাছে যাও, যাতে করে ওর মনে কোনো ব্যাপারে কোনো সন্দেহ না থাকে। বুঝতে পারছো তুমি? হ্যাঁ বাবা। ডক্টর পুষ্পা নিগমকে আমরা সবাই বুঝিয়ে দিয়েছি, ও ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। টেক কেয়ার, যাও। যুবরাজ, কি হয়েছে? তুমি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কোনো বিষয় নিয়ে চিন্তা করছো? না না, চিন্তা আবার কিসের? ওই
ওই অ্যাকচুয়ালি তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, এটাই ভাবছিলাম জিজ্ঞেস করব কি করব না। আরে বলো না। ওই তোমার খারাপ লাগেনি তো যেভাবে আমি তোমাকে মন্দির থেকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে এলাম আর হলের বাইরে তোমাকে ছেড়ে দিয়ে সোজা ঘরে চলে এলাম? তুমি কিছু মনে করোনি তো? সত্যি সত্যি বলবে কিন্তু সন্ধ্যা। না যুবরাজ, খারাপ লাগেনি। হ্যাঁ, একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু তারপর সবাই বলল যে তোমার কোনো জিনিস হারিয়ে গেছিল, তুমি সেই নিয়ে চিন্তা করছিলে। হ্যাঁ, চিন্তিত তো ছিলাম, কিন্তু রিজন ওটা ছিল না। ওই অ্যাকচুয়ালি আমার পেটটা একটু গোলমাল করছিল, তাই আমি তাড়াতাড়ি রুমে চলে গেছিলাম। আই এম রিয়েলি সরি। নো নো নো, ইটস ওকে, ইটস ওকে। মানে প্রেশারটা কাজের ছিল না, তোমার পেটের ছিল। সরি। মা একদম রাগ করবে না। সত্যি করে বলো, টিচার্সকে কি জিজ্ঞেস করেছিলে? মা, আমি শুধু এইটুকুই জিজ্ঞেস করেছিলাম যে যখন একটা বাচ্চা জন্মায় আমরা তখন কি করে বুঝবো যে সেটা মেয়ে না ছেলে? আদি, আমার দিকে তাকাচ্ছ কেন? দাও ওদের প্রশ্নের উত্তর দাও দাও। এটা তো খুবই সোজা। দেখো, এই যে মেয়েরা না একটু বেশি কাঁদে আর ছেলেরা একদম কাঁদে না, আর এটা থেকেই তো বোঝা যায় কে ছেলে আর কে মেয়ে। কিন্তু মা, এই কথাটা টিচার আমাকে বললো না কেন? কারণ তোমাদের টিচার তোমার মায়ের মতো মিথ্যে কথা বলেন না। হ্যাঁ হ্যাঁ, আরো বলো। তোমার মতোই হয়েছে দুইজন। প্লিজ, আমি ছোটবেলায় এরকম ছিলাম না। ওটা আলাদা ব্যাপার যে আমি আমার স্কুল টিচারকে একবার প্রশ্ন করেছিলাম যে মেয়েরা স্কুলে স্কার্ট পরে আসতে পারে, তবে আমরা কেন নয়। আর কি উত্তর পেয়েছিলে? থাপ্পড় পড়েছিল গালে। এদেরও 2-3 ঘা দাও, তারপরে দেখবে এসব প্রশ্ন আর করবেই না। তুমি তো শুধু এটাই পারো, বাচ্চাদের গায়ে হাত তোলা। খবরদার, বাচ্চাদের গায়ে যদি হাত তুলেছো, ওদেরকে যা বোঝানোর আমি বোঝাবো আর ভালোবেসে বোঝাবো, ওকে? দেখো তোমরা, আজ যখন তোমাদের দুজনের জন্য টিচার্সরা মাম্মাকে বকলো, তোমাদের ভালো লাগলো না। ভালো লাগলো না তো এবার থেকে যা জিজ্ঞেস করার মাকে জিজ্ঞেস করবে, টিচার্সকে নয়, ওকে? এখন ঘরে গিয়ে হোমওয়ার্ক করে নাও, যাও 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 যাও। হ্যালো সাক্ষী, দিদি বলছি। দিদি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই বল কেমন আছিস? ব্যাস, এই বাচ্চাদের দুষ্টুমি আটকাচ্ছিলাম। এই বাচ্চারাও না এত দুষ্টু হয়েছে। ওরা তো বাচ্চা, ওরা তো দুষ্টুমি করবেই। আচ্ছা ওসব ছাড়, আমি যে কারণে ফোন করলাম, শ্রদ্ধা এসেছে বাড়িতে। শ্রদ্ধা? হঠাৎ সবকিছু ঠিক আছে তো দিদি? হ্যাঁ, সব ঠিক আছে। ও এমনি দেখা করতে এলো। আমি এটা ভাবছিলাম কালকে তুইও চলে আয়, একসাথে খাবার খাবো আর গল্প আড্ডাও হয়ে যাবে। ঠিক আছে দিদি, বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে আমি তোমার কাছে চলে যাব। কিন্তু দিদি, মাত্র 1 সপ্তাহ আগেই শ্রদ্ধা শ্বশুর বাড়ি গিয়েছিল, এখন তোমার কাছে হঠাৎ করে আবার কোনো চিন্তার কারণ নেই তো? আমার তো তাই মনে হচ্ছে। এক কাজ কর, কাল তো তুই আসছিস, তখন ওকে জিজ্ঞেস করবো। হ্যাঁ ঠিক আছে দিদি, চল রাখছি, কাল দেখা হবে। বাই। ডক্টর নিগম সন্ধ্যাকে কিচ্ছু বলেননি, খুব ভালো করেছেন। কিন্তু কতদিন উনি মুখ বন্ধ রাখবেন সে ব্যাপারে কোনো গ্যারান্টি নেই দাদা সাহেব। তুমি একদম চিন্তা করো না দাদা, ও জানে
আমরা হয়তো ভুল করে থাকতে পারি, কিন্তু উনিও ধোয়া তুলসী পাতা নন। তাই আমাদের জন্য না হলেও নিজেকে বাঁচানোর জন্য মুখ বন্ধ রাখবেন। যাই হোক, আর দেরি করা ঠিক হবে না। যে প্ল্যান আমরা বানিয়েছি সেটা খুব তাড়াতাড়ি ফুলফিল করতে হবে। এই কাজের জন্য যত দেরি হবে আমাদের সমস্যা ততই বাড়বে। আপনি একদম ঠিক কথা বলছেন। নীরজ এখানে আসার পর থেকে অনেক দিন হয়ে গেল। ও আমাদের সব সময় এটাই জিজ্ঞাসা করে যে হঠাৎ করে ওকে এখানে কেন ডাকা হয়েছে। আমার মনে হয় এবার ওটা ওকে বলে দেওয়া উচিত যে এখানে আমরা ওকে কেন ডেকেছি। তোমরা চিন্তা করো না, আমি আজকে ওর সঙ্গে সব কথাবার্তা বলবো। ইনফ্যাক্ট আমি ওকে ডেকেওছি। পঙ্কজ, তুমিও চলো আমার সঙ্গে, আমরা আজই ওর সঙ্গে কথা বলবো। ওকেও তো ভাবার জন্য কিছু সময় দিতে হবে। এসো। ভাবার জন্য সময় চাই। একটা সাধারণ চাকরের ছেলের ভাবার জন্য আবার সময় চাই। আমি আপনাকে আবার একটা কথা বলছি বৌদি, ওই চাকরের ছেলেটা এতটাও যোগ্য নয় বৌদি যে জাগিরদার পরিবারের এত বড় রহস্যের কথা ও জেনে যাবে। আমি জানতে চাই ওই ছেলেটাই কেন, ওর জায়গায় আমরা অন্য কারোর সাথে কথা বলছি না কেন। তো তুমি তোমার এই মতামত দাদাকে কেন বলছো না? কেননা আমরা সবাই এটা জানি, ওনার কথাটাই সবাইকে মানতে হবে। এখন বৌদি বা অন্য কেউ কিছুই করতে পারবে না, তাই না বৌদি? এ সমস্ত কথায় আমার কিছু যায় আসে না। আমার চিন্তা শুধু যুবরাজকে নিয়ে। ওর ভবিষ্যতের ব্যাপারে আমরা যা ভেবেছি সেটা হতেই হবে, আর সেই কথাটা কেউ কোনোদিনও যেন জানতে না পারে। ব্যাস। আর খামতিটা যত বড়ই হোক না কেন, মানুষ ওই খামতিটা লুকানোর জন্য আর তার থেকে পালাবার জন্য সম্পূর্ণ চেষ্টা করে। আর এই চেষ্টা কতটা ফলপ্রসূ হবে সেটাও হয়তো ভগবানই ঠিক করে রাখেন। আমাদের তো শুধু ভগবানের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।